হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 17 পৃষ্ঠা নং 191 ভিডিও পাঠ নং 3 করব। পাশে যে ছবিটি সেটি হচ্ছে ফুটবলের ছবি। তাহলে ফুটবলের ড্যাশটি মাত্র তল আছে। তাহলে দেখো ফুটবল যেহেতু গোলাকার, তাহলে এখানে মনে রাখবে যে ফুটবলের ক্ষেত্রে একটি মাত্র তল। এই তলটি আয়তঘনকের তলের মতো নয়। যেমন আয়তঘনকের আমরা দেখেছিলাম যে সেক্ষেত্রে 6টি তল ছিল, মানে যেদিকেই রাখবো আমরা একটি আয়তঘনাকারের ক্ষেত্রে তল সংখ্যা ছিল 6টি। কেন আমরা বক্সটিকে যেভাবেই রাখি না কেন সেভাবেই থাকবে, কিন্তু একটা ফুটবলকে আমরা যেভাবে রাখতে যাব সেভাবে থাকবে না। প্রথমে ফুটবলটা যদি আমরা হাত থেকে ফেলে দিই, তাহলে তার ইচ্ছে মতো সে প্রথমে কি এদিক ওদিক ঘোরাফেরা করবে, তারপরে একটা সময় গিয়ে স্থির হবে। তাহলে আমরা নির্দিষ্ট বলতে পারি না যে এখানে কোন দিকটায় সে থাকবে। তার জন্য এর তল সংখ্যা হচ্ছে একটি। এরকম ক্রিকেট বল, ফুটবল, যতগুলো আমরা গোলাকার এরকম বস্তু দেখব তার তল সংখ্যা হচ্ছে একটি। যেমন পেনের ক্ষেত্রে দেখো, পেনটা দেখো রাখলাম, তারপরে কিন্তু একটু নড়াচড়া করো, তারপরে কিন্তু একটা জায়গায় স্থির হলো। তো এটাই বলতে যাচ্ছে একটা ফুটবলকে আমি হাত থেকে যদি বা ক্রিকেট বলকে হাত থেকে যদি ফেলে দিই, সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু স্থির হবে না। যেমন এটা স্থির হচ্ছে, স্থির হবে না। প্রথমে কি করবে, ফুটবলটা এইভাবে ঘোরাফেরা করবে, তারপরে একটা সময় গিয়ে ও যেখানে দেখবে যেই জায়গাটা সমান সেই জায়গাটা গিয়ে স্থির হবে। তাহলে তল একটাই, যেভাবেই পড়ুক না কেন ফুটবলটা, তার তল সংখ্যা হচ্ছে একটি। তাই এটি হচ্ছে বক্রতল। এটি বলতে এখানে ফুটবলের কথা বলা হচ্ছে, যেহেতু বাঁকানো, দেখো বাঁকানো, বেঁকে যাচ্ছে, তার জন্য এটাকে বলবো বক্রতল। ফুটবলের আকারের ঘনবস্তুগুলোর নাম গোলক। যতগুলো এরকম ঘনবস্তু দেখবো, যেমন ক্রিকেট বল, টেনিস বল, প্রত্যেকটির নাম হবে গোলক। তাহলে অর্ধেক গোলককে অর্ধগোলক বলি। ইম্পর্টেন্ট, যদি অর্ধেক মানে এই ফুটবলটাকে যদি আমরা এই বরাবর কেটে দিই, তাহলে অর্ধেক অংশটুকু পাবো, অর্থাৎ একটা বাটির মতো শেপ পাবো। তাহলে অর্ধেক গোলককে, মানে একটা গোলককে, এটা ধরুন একটা গোলক, এটাকে এই বরাবর কেটে দাও, মাছ বরাবর, তাহলে এইটুকু অংশ এরকম হলো, এরকম এরকম পেলাম। তাহলে এটাকে বলবো অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের দেখো একটা সমতল, মানে এ পাশটা সমতল, যেমন একটা বাটি আমরা যেমন ইচ্ছে এই পাশটা কিন্তু রাখতে পারি, বা এটাকে আমরা এই বরাবর, দেখো এটা সমান মাপের, কিন্তু এখানে গোল দেখাচ্ছে বক্রতল ঠিকই, মানে বাঁকানো, তলটা তো বাঁকানো নয়, এটা শেপটা বাঁকানো, কিন্তু এটা তো সমতল, এটা সমান মাপের। আমরা যদি ঘুরিয়ে রাখি বাটিটা, তাহলে এরকমভাবে থাকবে বাটিটা, আমরা একটা জায়গায় স্থিরভাবে রাখতে পারবো এভাবে। আর এ পাশটা দেখো বক্রতল। তাহলে নিরেট অর্ধগোলকের দুটি তল, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। তাহলে একটা হচ্ছে সমতল ও অপরটি হচ্ছে বক্রতল। অপরটি হচ্ছে বক্রতল। তাহলে মনে রাখবে একটি গোলককে যখনই আমরা কাটবো, এই যে দেখো সমানভাবে কাটছি, দেখো এটাকে যদি কাটি তাহলে এটা সমান, তাই না, এ পাশটা সমান। তাহলে এই ফুটবলটাকে যখন কেটে দেবো তখন কিন্তু আমরা এটাকে কেটে যেখানেই বসাই না কেন এই কাটা অংশটুকু সেখানেই কিন্তু বসে যাবে, কিন্তু এই সাইডটা হয়ে যাবে বক্রতল, এ পাশটা সমতল। আবার এ পাশটা সমতল, এই সাইডটা হচ্ছে বক্রতল। তাহলে একটা বাটি পেয়ে যাব। এরপর ফাঁকা ঘরগুলো পূরণ করি। তাহলে ঘনবস্তুর নাম দিয়েছে গোলক, তারপরে নিরেট অর্ধগোলক। নিরেট কথার অর্থ কী দেখো, এটা যেটা জানতে হবে, নিরেট, নিরেট মানে ফাঁপা নয়, এরকম ভেতরটা ফাঁপা থাকবে না, ফাঁপা নয় মানে পুরো ভরাট থাকবে। এই যে ভেতরটা এরকম পুরো ভরাট থাকবে, ফাঁপা থাকবে না, তাহলে সেটাকেই আমরা নিরেট বলবো। তাহলে মনে রাখবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা যখন উঁচু ক্লাসে উঠবে তো এই কথাটি বারবার পাবে, নিরেট। নিরেট কথার অর্থ ফাঁপা নয়। তাহলে এখানে গোলক হিসাবে আমরা যদি উদাহরণ দিই, তাহলে দেখো বেলুন, যে বেলুনগুলো আমরা সাধারণত জন্মদিনে আমরা দেখি, তাহলে বেলুন একটি গোল হয়, গলাকার, তাহলে বেলুন বলতে পারি। তার একটাই তল,
তল সংখ্যা একটি, যেহেতু গোল বেলুনটি। আর তলের ধরন কি, সেটা বক্রতল। বক্রতল। নিরেট অর্ধগোলক, যেমন পেপার ওয়েট। এবার বলো পেপার ওয়েট কোনটা? বলছি দেখো, পেপার ওয়েট দেখবে স্কুলে হেড টিচাররা যেখানে থাকে বা টিচার্সরা যেখানে থাকে, দেখবে পেপারটাকে রাখার জন্য এরকম একটি পাথরের বা অন্য কিছু বস্তু হতে পারে, বেশিরভাগই পাথরই আমি দেখি, সাধারণত পাথরের একটা টুকরো রাখা হয়, মানে কাগজটা যদি উড়ে না যায় পাখার হাওয়াতে, তো সেটাকে আমরা পেপার ওয়েট বলি। মানে পেপার রাখার জন্য ওয়েট একটা, মানে পেপারটা যদি উড়ে না যায়। দেখবে অফিসে, বেশিরভাগই অফিসে দেখা যায়। এরপরে যখন অফিসে যাবে, স্কুলে অফিস ঘরে যাবে, দেখবে টিচাররা বা কোনো টেবিলে দেখবে এই পেপার ওয়েটটা দেখতে পাবে। তাহলে সেটা অর্ধগোলক। বা বাটি লিখতে পারতাম, বাটি, আমরা যে খাওয়ার যে বাটি, পায়েস খেতে পারি বাটিতে, ঠিক আছে, তো সেটাকে বলতে পারি আমরা অর্ধগোলক বাটি একটি। তাহলে এখানে তল সংখ্যা কয়টি? দুটি। যখনই অর্ধেক হয়ে যাবে তাহলে দুটো তল পাবো, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল, মানে বাঁকানো তল। তাহলে এখানে হবে সমতল, সমতল, আর একটা হচ্ছে বক্রতল ও বক্রতল। একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। এরপর পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি আইসক্রিম। তাহলে দেখো আইসক্রিমের শেপ কেমন হয়। প্রথমে আমরা এই অংশটুকু এঁকে এভাবে যদি আমরা যুক্ত করি তাহলে এটা আইসক্রিম। আইসক্রিমে দেখো যেখানে আইসক্রিমটা ভরানো হয় এটা কিন্তু তল সমতল। তাহলে আইসক্রিমের কোণের একটি সমতল, এখানে এক বসাবো, একটি সমতল, আর এটা দেখো বাঁকানো, তাহলে এটা কী হবে? এই অংশটুকু বক্রতল। তাহলে একটি বক্রতল। আইসক্রিমের কোণ টোপর, আইসক্রিমের কোণ হতে পারে টোপর, বিয়েতে যে পড়ানো হয় টোপর ইত্যাদি আকারের ঘনবস্তু শঙ্কু আকৃতির। তাহলে এটা মনে রাখবে যে শঙ্কু আকৃতি, তাহলে আইসক্রিমকে আমরা শঙ্কু বলতে পারি। আইসক্রিম, তারপরে টোপর, বার্থডেতে বাচ্চাদের জন্মদিনে যে টুপিটা পরানো হয় সেটাও কিন্তু এক ধরনের শঙ্কু। এরকম, তাহলে এটাকে আমরা কি বলবো? শঙ্কু বলবো। তাহলে আইসক্রিমের মতো বা টোপরের মতো বা বাচ্চাদের জন্মদিনে যে পরানো হয় টুপিটি বা কলার মোজা, এগুলো প্রত্যেকটি কিন্তু শঙ্কু আকৃতির। তাইলে নিরেট শঙ্কুর উদাহরণ, ফাঁকা ঘরগুলো পূরণ করি। তাহলে কি লিখবো? একটু আগেই বললাম বাচ্চাদের টোপর, আর এখানে আইসক্রিম সেটা দিতে পারি, বা বাচ্চাদের জন্মদিনে যে টুপিটা পরানো হয়, বা কলার মোচা, দেখবে কলার মোচা, এখানে লিখে দিই কলার মোচা, সেটা কিন্তু শঙ্কু আকৃতির। তাহলে কলার মোচার তল সংখ্যা কটি? দুটো, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। একটা হচ্ছে সমতল, সমতল ও একটা হচ্ছে বক্রতল, বক্রতল। কলার মোচাতে সমতলটা সাধারণত আমরা এরকম কলার মোচা থাকে, এরকম থাকে, তো কলার মোচা না লিখে এটা আমরা অন্য কিছু লিখি, যেমন বাচ্চাদের জন্মদিনের টুপি লিখতে পারি। তাহলে এখানে কলার মোচা না লিখে, এটা বেস্ট উদাহরণ হলো না, তাহলে এখানে আমরা লিখছি জন্মদিনের টুপি, এটাই ভালো হবে, জন্মদিনের টুপি। জন্মদিনের টুপি, যেটাকে আমরা পার্টি হেড বলে থাকি। পার্টি হেড ইংলিশে লিখে যদি পার্টি, PARTY, পার্টি হেড, HET। তাহলে জন্মদিনের টুপি এরকমটা হয়, দেখো শঙ্কু আকৃতির হলো। এবার এখানে দুটো তল, এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে বক্রতল।
তাহলে এই যে মিল্ক জার, তাহলে মুখবদ্ধ কৌটার, ড্যাশটি বক্রতল, এই যে এটা বাঁকানো, তাহলে একটি বক্রতল ও দুটি সমতল, দেখো এই বরাবর সমতল মানে সমান আর নিচটা সমান, তাহলে এখানে দুটি হচ্ছে সমতল, এখানে সম কথাটি লিখব সম, তাহলে হয়ে গেল তল। আরেকবার বলছি দেখো, একটা কৌটোটাকে আমরা এভাবেও রাখতে পারি, নতুবা ঘুরিয়ে যদি দিই উল্টিয়ে যদি দিই তাহলে এই অংশটা নিচে চলে আসবে, তাহলে সমান, আর এটা হচ্ছে বাঁকানো, তাহলে মুখবদ্ধ, দুদিকে মুখবদ্ধ কৌটার, একটি বক্রতল আর দুটি হচ্ছে সমতল। প্রান্তরেখা কটি, এখানে প্রান্তরেখা, এই যে দেখো এ পাশটা একটা এই পাশটা একটা, তাহলে প্রান্তরেখা দুটি। কৌটো, পাইপ এরকম উদাহরণ হতে পারে। ইত্যাদি আকৃতির ঘনবস্তুগুলোর নাম হচ্ছে চোঙ বা ব্যালন। তাহলে মনে রাখবে, চোঙ বা ব্যালনের যদি উদাহরণ চায় তাহলে পাইপ, কৌটো এগুলো হচ্ছে চোঙ এর উদাহরণ। যেমন এই পেনটা কিন্তু চোঙের মধ্যেই পড়ে, যদিও এই অংশটুকু ধারালো, তাহলে এটা এই অংশটা যদি আমরা কেটে দিই, মাছ বরাবর যদি কেটে দিই তাহলে কিন্তু একটা চোঙ হয়ে যাবে। এরপর ফাঁকা ঘরগুলো পূরণ করি। তাহলে নিরেট চোঙের উদাহরণ, তাহলে পাইপ দিই বা ব্যালন দিতে পারি। ব্যালন কোনটা বলে, রুটি যারা বানায় দেখবে তারা যে মানে কি শেপটা দেয়, রুটির শেপটা, সেটাকে আমরা ব্যালন বলতে পারি। তাহলে পাইপ বা ব্যালন, এটা রান্নাঘরে ঢুকলেই একমাত্র পাবে, আদারওয়াইজ তো অন্য জায়গায় দেখতে পাবে না। তাহলে তল সংখ্যা কটি, তাহলে ব্যালনের বা পাইপের তল সংখ্যা, মোট তল সংখ্যা হচ্ছে 3টি। কেমন করে, এই যে দেখো একটি কি থাকে বক্রতল, দুটি থাকে সমতল, মোট তল সংখ্যা হচ্ছে 3টি। তাহলে তলের ধরন কি, একটি বক্রতল দুটি সমতল, তাহলে এখানে লিখব একটি বক্রতল, একটা পাইপ যদি আমরা আঁকি এরকম থাকে লম্বা, যতদূর ইচ্ছে নিয়ে যেতে পারি। তাহলে দেখো দুটো, এটা আর এটা সমতল, এটা হচ্ছে বক্রতল, তাহলে একটি সমতল লিখব দুটি, একটি বক্রতল দুটি হচ্ছে সমতল, এরপর পরবর্তী পাঠ নাম্বার 4-এ আমরা পৃষ্ঠা নাম্বার 192 করব।